হ্যালো স্টুডেন্টস, গুড ইভিনিং। আচ্ছা, আজকে আমি তোমাদের সাথে বিসর্গ সন্ধি নিয়ে আলোচনা করতে চলে এলাম। দেখো, আমি বিসর্গ সন্ধিটা আজকে তোমাদের পড়াবো। দেখো, এখানে বিসর্গ সন্ধি কাকে বলে আগে আমাদের জানতে হবে। মানে বিসর্গ সন্ধি হচ্ছে, আমরা সবাই জানি বিসর্গ কীরকম চিহ্ন হয় আমরা প্রত্যেকে জানি। সেই বিসর্গ দিয়ে যে সন্ধিগুলো হয় সেগুলোকে বিসর্গ সন্ধি বলে। দেখো, এই বিসর্গ সন্ধি যে মানে কার ভাগ সেটা আমি তোমাদের কিন্তু বলেছি আগে। প্রথম ক্লাসে আমি স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি সম্পর্কে সমস্ত কিছু বলেছি। তৎসম সন্ধির অন্তর্ভুক্ত কিন্তু এই বিসর্গ সন্ধি, ঠিক আছে? আচ্ছা, এই বিসর্গ সন্ধি দেখো ব্যঞ্জন সন্ধির অন্তর্গত। বিসর্গ সন্ধির কিন্তু প্রকারভেদ আছে, অনেক নিয়মাবলী রয়েছে। বিসর্গ সন্ধির অনেক নিয়ম রয়েছে, যেগুলো প্রকারভেদ বলে থাকি আমরা। যেমন দেখো, প্রথমে হলো রজাত বিসর্গ। রজাত বিসর্গ কি? আর দন্তেশ্বজাত বিসর্গ, এটা হলো প্রথম নিয়ম। বিসর্গ সন্ধির প্রথম নিয়ম হচ্ছে রজাত বিসর্গ আর দন্তেশ্বজাত বিসর্গ। এবার আমরা বিসর্গ সন্ধির র আর দন্তেশ্বরের সংক্ষিপ্ত রূপ। র হলে হবে মানে বিসর্গ সন্ধিটা হচ্ছে র আর দন্তেশ্বরের সংক্ষিপ্ত রূপ, অর্থাৎ ব্যঞ্জন সন্ধির পরে যেখানে বিসর্গ থাকবে সেইটাই কিন্তু তোমার মানে র থাকবে, সেইটাই কিন্তু সংক্ষিপ্ত রূপে কি হয়ে যাবে? বিসর্গ হয়ে যাবে। আবার দন্তেশ্বর থাকলে ওটা কিন্তু বিসর্গ হয়ে যাবে। অর্থাৎ র আর দন্তেশ্বর সংক্ষিপ্ত রূপ হচ্ছে এই বিসর্গ সন্ধি। দেখো, র যদি থাকে তখন কিন্তু আমাদের রেফ হয়ে যাবে, রেফ। হ্যাঁ, আচ্ছা, আমি চলে আসছি নেক্সট স্লাইডে। দেখো, প্রথম যে নিয়মটা সেটা হলো অকার ছাড়া অন্য স্বরবর্ণ থাকলে স্বরবর্ণের যুক্ত বিসর্গের পর কোনো স্বরবর্ণ বর্গের তৃতীয়, চতুর্থ, পঞ্চম বর্ণ আর ক, র, ল, ব, হ থাকলে বিসর্গ স্থানে কিন্তু র হবে। ভালো করে বোঝো, অকার ছাড়া কোনো স্বরবর্ণ যদি থাকে, মানে ধরো হর্ষই আছে বা দীর্ঘই আছে বা আ আছে, হ্যাঁ, যাই স্বরবর্ণ, শুধু অকার ছাড়া থাকতে হবে। যদি বিসর্গের পরে কোনো আবার বিসর্গ দেওয়ার পর যদি তারপর স্বরবর্ণ থাকে, তাহলে বর্গের তৃতীয় কোনটা হয়? ক বর্গের যদি আমি ধরে নিই, তাহলে ক, খ, গ হলো তৃতীয় বর্ণ। চতুর্থ বর্ণ হচ্ছে গ, ক, খ, গ, ঘ হচ্ছে চতুর্থ বর্ণ, আর উঙ হলো পঞ্চম বর্ণ, ঠিক আছে? এইটা আর ক, র, ল, ব, হ, এই 5টা বর্ণ তোমরা মনে রাখবে। এইগুলো যদি থাকে তাহলে বিসর্গ স্থানে কি হবে? র হবে। র তারপর কি হবে? পরের বর্ণে যুক্ত হয়ে গিয়ে পরের ব্যঞ্জনের মাথাতে রেফ হয়ে যাবে। যেমন দেখো, উদাহরণ দিচ্ছি আমি, রজাত উদাহরণ দেখো, আশীর্বাদ। হ্যাঁ, আশীর্বাদটা কি হয়েছে? দেখো, আশি যুক্ত বাদ। এবার তোমরা ফর্মুলায় চলে আসো। দেখো, ফর্মুলায় আসছি আমি। দেখো, বলছে অকার ছাড়া অন্য স্বরবর্ণ। আশীর্বাদে কি আছে? আ আছে, অকার নেই। হ্যাঁ, তারপর বলেছে স্বরবর্ণ, অকার ছাড়া অন্য স্বরবর্ণ থাকলে স্বরবর্ণের যুক্ত বিসর্গের পর স্বরবর্ণের যুক্ত বিসর্গের পর দেখো, এখানে আশীর্বাদে আশি যুক্ত বাদ, ব্যঞ্জন বর্ণ তো থাকবেই। অর্থাৎ আশিতে আশীর্বাদ যেহেতু আ আছে, ওটা প্রথম বর্ণ, কিন্তু আশীর্বাদ তো আশি যুক্ত বাদ হবে। আমরা আশি যুক্ত বাদ কেন করছি সেটাই আমি বলছি। এবার দেখো, প্রথমটার কিন্তু কোনো ব্যাপার নয়, আ দিয়ে শুরু হোক বা অ দিয়ে শুরু হোক, আমাদের প্রথম পদটা নিয়ে শুরু, সন্ধির প্রথম পদটা নিয়ে আমাদের কাজ। হ্যাঁ, প্রথম পদ আর দ্বিতীয় পদ। প্রথম পদ হচ্ছে আশি, যুক্তর পরে যে পদটা ওটা হলো দ্বিতীয় পদ। যুক্তের আগে যেটা সেটা প্রথম পদ, আর যুক্তের পরে যেটা সেটা হলো দ্বিতীয় পদ। এই দুটো নিয়ে আমাদের কাজ সন্ধিতে। এবার দেখো, আশীর্বাদ তো আশি যুক্ত বাদ, তাহলে কি বলছে এখানে? দেখো, আ যেহেতু রয়েছে, আশি, সি মানে দীর্ঘই, এটা একটা স্বরবর্ণ, তো এক্ষেত্রে তাই বলেছে। দেখো, অবর্ণ ছাড়া অন্য স্বরবর্ণ থাকলে স্বরবর্ণের যুক্ত বিসর্গের পর কোনো স্বরবর্ণ, হ্যাঁ, যুক্ত বিসর্গের পর মানে আশি, ই দীর্ঘই, তার সাথে যুক্ত স্বরবর্ণ, যুক্ত বিসর্গ আছে, তার সাথে কি হচ্ছে? দেখো, বলছে যদি থাকলে কোনো স্বরবর্ণ বর্গের
তৃতীয় চতুর্থ পঞ্চম বর্ণ বা ক র ল ব হ থাকলে বিসর্গস্থানে র হয়ে যাবে। যেমন দেখো এখানে ব আছে, যুক্তর পর কি আছে, ব আছে। এখানে কিন্তু বলেছে ক র ল ব হ, এই 5টা বর্ণ মনে রাখতে হবে। তাহলে এখানে বাদ আছে অর্থাৎ ব আছে, সেই ক্ষেত্রে হয়ে গেছে তোমার আশীর্বাদ। আসল যে শব্দটা সেটা হয়ে গেছে আশীর্বাদ, রেফ হয়ে গেছে। কার পর রেফ হয়ে গেছে, দেখো এখানে র পরের বর্ণে যুক্ত হয়ে পরের ব্যঞ্জনের মাথায় রেফ হচ্ছে, অর্থাৎ এই যে আমাদের আশি যে বিসর্গটা ওটা পরের বর্ণে যুক্ত মানে বয়ে যুক্ত হয়ে যাচ্ছে। এটা তো ব্যঞ্জন বর্ণ, বটা পরের, সেই পরের পদের মানে ব্যঞ্জন বর্ণে প্রথমটাতে অর্থাৎ বয়ে যুক্ত হয়ে রেফ হচ্ছে, সেই জন্য হচ্ছে আমাদের আশীর্বাদ। ঠিক আছে, বুঝতে পেরেছ? একই রকম দেখো নিয়ম ফলো করে আসছে পুনর্বাসন, পুনযুক্ত বাসন, পুনর্বাসন, বুঝতে পারলে? আচ্ছা, এটা হলো আমাদের এই যে আমরা যে ধরো এটা শুরু করেছি, আমরা ওই রেফের ব্যাপারটা যেটা শুরু করেছি সেই রেফের ব্যাপারটা এখানে হলো। আর একটা দেখো এইখানে বলেছে কিন্তু র পরের বর্ণে যুক্ত হয়ে যখন রেফ হবে, রেফের দুটো উদাহরণ এসছে। আর এই ক্ষেত্রে আগেরটা দেখো যেখানে বলছে যে বর্ণ ক র ল ব হ থাকলে বা অন্য তৃতীয় বা চতুর্থ বা পঞ্চম বর্ণ যদি বর্গের থাকে সেক্ষেত্রে বিসর্গস্থানে র হয়। তাহলে দেখো এখানে নিযুক্ত অবধি হয়ে যাচ্ছে নিরবধি। কেন হচ্ছে, এইখানে নি ত থ দ ধ দন্তের ন, পঞ্চম বর্ণ আছে হর্ষই, তার সাথে যুক্ত হচ্ছে তোমার কি বিসর্গ, তাহলে নি যুক্ত অবধি হয়ে যাচ্ছে নিরবধি। তাহলে বিসর্গস্থানে কি বসছে, র বসছে। কেন র বসছে, দেখো বলছে অকার ছাড়া অন্য স্বরবর্ণ যদি থাকে, অকার ছাড়া অন্য স্বরবর্ণ তো আছে, কি স্বরবর্ণ আছে বলো তো, অকারও আছে, অকার ছাড়া অন্য স্বরবর্ণ, নিরবধি যেমন নিরবধিতে নিযুক্ত অবধি আছে, তার সাথে বিসর্গের পর অন্য স্বরবর্ণ বর্গের তৃতীয় চতুর্থ পঞ্চম বর্ণ আর ক র ল ব থাকলে নিরবধি ক্ষেত্র কিন্তু আলাদা তোমার ফর্মুলা হচ্ছে নিযুক্ত অবধি। এক্ষেত্রে কিন্তু অস্বরবর্ণ, এটা একটা অন্য নিয়ম আবার ফলো করছে, এখানে উদাহরণটা ইনপুট হয়ে গেছে, কিন্তু নিরবধি কিন্তু নিযুক্ত অবধি নিরবধি হবে। ঠিক আছে, এই পরেরটায় দেখো নিযুক্ত আনন্দ, নিযুক্ত আনন্দ যেটা, সেক্ষেত্রে কিন্তু তোমাদের আটা কিন্তু অকার ছাড়া কিন্তু আ আছে। ঠিক আছে, অকার ছাড়া, অকার যে থাকবে না সে কথা কিন্তু একবারও বলেনি, খালি বলা হয়েছে যে অকার ছাড়া, কিন্তু থাকবে নাই বলা হচ্ছে, অকার ছাড়া মানে অকারটা থাকবে না, আ যদি থাকে ধরো তাহলে নিরানন্দ হবে। যেমন ধরো নিযুক্ত আনন্দ হচ্ছে নিরানন্দ, আকাটা যুক্ত হচ্ছে, বিসর্গটা কি হয়ে যাচ্ছে, র হয়ে যাচ্ছে। কোথায় বিসর্গটা র হচ্ছে, আয়ের জায়গায় র হয়ে যাচ্ছে, বুঝতে পারছো? আচ্ছা, এবার দেখো দুযুক্ত জন, দুর্জন। কেন দুযুক্ত জন, এখানে দয় হর্ষও আছে স্বরবর্ণ, তার সাথে যুক্ত হচ্ছে বিসর্গ আমাদের যুক্ত হচ্ছে, দেখো দয় হর্ষ বিসর্গ, তারপর যুক্তর পর যে পদরা রয়েছে সেটার প্রথম বর্ণটা কি, ব্যঞ্জন বর্ণ, কি বর্গীর্য। বর্গীর্য কোন বর্গের বলো তো, চ বর্গের। কত নম্বর বর্ণ, তৃতীয় বর্ণ, ফর্মুলায় রয়েছে কিন্তু তৃতীয় পঞ্চম আর কোন বর্ণ, তৃতীয় চতুর্থ আর পঞ্চম বর্ণ। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে বর্গীর্যটা চ ছ বর্গীর্য, এটা হচ্ছে তোমার তৃতীয় বর্ণ, তাহলে দুযুক্ত জন হয়ে গেছে দুর্জন। ঠিক আছে, দেখো দুঃখ হয়ে গেছে, এটা দুযুক্ত অবস্থা হবে। হ্যাঁ, এটা দুযুক্ত অবস্থা, তাহলে হবে দুরবস্থা। দুরবস্থা কেন, এটা খটা কিন্তু থাকছে না, খটা টাইপিংয়ে ভুল হয়েছে, এটা মিস্টেক হয়েছে, এটা কিন্তু খ নয়, দুযুক্ত অবস্থা, দুরবস্থা হবে। হ্যাঁ, তোমরা ঠিক করে নিও প্রত্যেকে। তারপরে দেখো নিযুক্ত আকার, নিরাকার, নিযুক্ত আকার নিরাকার, নি মানে হর্ষইয়ের সাথে বিসর্গ রয়েছে, তারপর বলেছে অকার ছাড়া যে কোনো স্বরবর্ণ অর্থাৎ আ আছে, তাহলে আ যুক্ত হয়ে কি হচ্ছে, আয়ের সেই জায়গায় বিসর্গটা কিন্তু র হয়ে যাচ্ছে, তাহলে হচ্ছে নিযুক্ত আকার হয়ে যাচ্ছে নিরাকার। বুঝতে পারছো, এইগুলো হচ্ছে আমাদের বিসর্গ সন্ধি। তাহলে নিরাকার, দুরবস্থা, নিরানন্দ, এইগুলো সব আমাদের বিসর্গ সন্ধির অন্তর্ভুক্ত। এবার দেখো নিরর্থক।
নি যুক্ত অর্থ, নিরর্থক, এটাও কিন্তু আমাদের বিসর্গ সন্ধির উদাহরণ, নি যুক্ত অর্থক, নিরর্থক। এবার আমরা চলে আসছি, আচ্ছা এবার আমরা চলে আসছি দেখো দন্তেস্ব জাততে। এইখানে আমি ফর্মুলায় তোমাদের বললাম যে একদম প্রথমে দেখো ফর্মুলায় রয়েছে বিসর্গ সন্ধি র জাত হয় বিসর্গ আর দন্তেস্ব জাত হয় বিসর্গ। র হলে রেফ হয় আর বিসর্গ স্থানে র কোথায় হয় বলেই দিলাম, দুটোর উদাহরণ আমি তোমাদের দিয়ে দিয়েছি। এবার দেখো দন্তেস্ব কোথায় আসছে, দন্তেস্ব জাত যেমন দেখো মনস্কামনা, মনো যুক্ত কামনা, কেন হলো মনো অ আছে তার সাথে কিন্তু বিসর্গ যুক্ত হচ্ছে। এবার কামনার ক যদি থাকে, এই যে আগেই বলে দিয়েছে এখানে যদি ক যদি থাকে তাহলে কেন ক থাকলো বলো তো, ক থাকুক বা ক আছে বলেই কিন্তু তোমার ওই প্রথম বর্গের প্রথম বর্ণ হচ্ছে তোমার ক বর্গের প্রথম বর্ণ ক, সেইটার জন্য কিন্তু আমাদের বিসর্গ স্থানে হয়ে যাচ্ছে দন্তেস্ব। তাহলে আমাদের মনস্কামনাটা হচ্ছে মনোযুক্ত কামনা, মনস্কামনা। পুরস্কার দেখো পুরো যুক্ত কার, পুরস্কার, পুরো যুক্ত কার, পুরস্কার, সেই একইভাবে হচ্ছে তীর যুক্ত কার, তিরস্কার, অর্থাৎ এইগুলো সব হচ্ছে আমাদের দন্তেস্ব জাত বিসর্গ, দন্তেস্ব জাত বিসর্গ। এইখানে ফর্মুলা দেখো তোমরা বলছে যে বিসর্গ সন্ধি র আর দন্তেশ্বর বিসর্গ সন্ধি হচ্ছে সবসময় মনে রাখবে, বিসর্গ সন্ধি হচ্ছে রয়ের আর দন্তেশ্বরের সংক্ষিপ্ত রূপ। আচ্ছা এবার দেখো দন্তেস্ব জাত তোমরা বুঝতে পেরেছো, মনস্কামনা, পুরস্কার, তিরস্কার। আচ্ছা এবার চলে আসছি দেখো 2 নম্বর নিয়মে। 2 নম্বর নিয়ম হচ্ছে দেখো চ বা ছ স্থানে পূর্ববর্তী বিসর্গের স্থানে তালবেশ্য হয়। চ বা ছ স্থানে মানে উদাহরণে দেখো কি আছে, আচ্ছা এইখানে একটু উদাহরণ অন্য চলে এসেছে, হ্যাঁ নিযুক্ত কর এটা কিন্তু মূর্ধন্য শয়ের চলে এসেছে, এটা কিন্তু এই ফর্মুলা কিন্তু উদাহরণ নয়, এর আগেও কিন্তু দুটো উদাহরণ দেখলে তোমরা, সেখানে ওই দুটো উদাহরণ কিন্তু ওই ফর্মুলা ভিত্তিক হচ্ছে না, অন্য ফর্মুলায় হচ্ছে, অ আছে যেহেতু। আর আমি যে ফর্মুলাটা আগে করালাম ওটা কিন্তু অকার ছাড়া যে কোনো স্বরবর্ণ, সেটা তোমরা বুঝতেই পেরেছো। এই 2 নম্বর ফর্মুলাতেও কিন্তু এই নি যুক্ত করে কিন্তু নিষ্কর মূর্ধন্য শয়ে ক র আছে, সেক্ষেত্রে কিন্তু তোমার এই ফর্মুলাটা খাটছে না। এই ফর্মুলাটা কোনটায় খাটছে দেখো, কিন্তু এটাও বিসর্গ সন্ধি। এই ফর্মুলাটা হচ্ছে চ বা ছ স্থানে পূর্ববর্তী বিসর্গের স্থানে কিন্তু তালবেশ্য হয়, ওই নি যুক্ত চিন্তা, ওই যেহেতু চ আছে সেই কারণে নিশ্চিন্তা এই ফর্মুলাটা খাটছে, হ্যাঁ নি যুক্ত চিন্তা। কেন হলো নি, ওটা তো তোমার হর্ষই হচ্ছে স্বরবর্ণ আর তার সাথে যুক্ত হচ্ছে বিসর্গ, তারপর যুক্তর পর যে পদরা রয়েছে তার প্রথম বর্ণ ব্যঞ্জন বর্ণ কি আছে, চ আছে। ফর্মুলা দেখো বলছে চ বা ছ স্থানে পূর্ববর্তী বিসর্গের স্থানে যদি চ বা ছ থাকে তাহলে চ বা ছ স্থানে পূর্ববর্তী বিসর্গ স্থানে তালবেশ্য হয়ে যায়, তাই তো। তাহলে নিযুক্ত চিন্তা কি হবে, নিশ্চিন্তা। এটা কিন্তু নিশ্চিন্তাটা আমাদের ফর্মুলা মেনে কিন্তু হয়েছে, কেন হয়েছে এটা তোমরা ফর্মুলা মাথায় গেঁথে নাও, যেহেতু এখানে চ বা ছ আছে সেই কারণে কিন্তু নিশ্চিন্তা নিযুক্ত চিন্তা হবে, আদার কিচ্ছু হবে না। মনশ্চক্ষুর ক্ষেত্রেও কিন্তু একই, তোমরা কিন্তু ফর্মুলা একদম মাথায় গেঁথে নাও, মনোযুক্ত চক্ষু, সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু মনশ্চক্ষু বানান কেউ কোনো দিন আর ভুল করবে না। মনশ্চক্ষু বানান কিন্তু তোমরা ম দন্তের ন দন্তের শয় চয় ক্ষয় মূর্ধন্য শয় হ্রস্ব করবে না। কেন করবে না, সন্ধিতে মনোযুক্ত চক্ষু যদি তোমাদের করতে দেয়, তোমরা মনশ্চক্ষু যদি বলে নতুন অর্থগঠিত যে সন্ধিটা হলো সেইটা কি হবে, মনশ্চক্ষু তালবেশয় চয় ক্ষয় মূর্ধন্য শয় হ্রস্ব, সঙ্গে সঙ্গে মাথায় যেন চলে আসে, কারণ এইখানে কিন্তু চ আছে, চক্ষুর চ আছে। কেন চ আছে, ওই যে বিসর্গের পরে যুক্তর পরে যে পদরা ওখানে কিন্তু চ আছে, সেই জন্য মনোযুক্ত চক্ষু হয়ে যাবে মনশ্চক্ষু। তারপরেরটাই আসছে দেখো একই রকম দুঃখযুক্ত চিন্তা, দুশ্চিন্তা, ঠিক আছে। শিরোযুক্ত চুম্বন, শিরস চুম্বন, তালবেশা হয়ে গেছে কিন্তু শিরোযুক্ত চুম্বন, শিরস চুম্বন, এক্ষেত্রেও কিন্তু এই একই ফর্মুলা খাটছে, চ আছে বলে। তাহলে এই গেল 2 নম্বর ফর্মুলা। আচ্ছা এবার আমি চলে আসছি তোমাদের, দেখো আর একটা ফর্মুলা আছে,
আরও দুটো ফর্মুলা রেখেছি। বিসর্গ সন্ধির অনেক নিয়ম আছে, বিসর্গ সন্ধি জানতে গেলে অনেকটা বড় ক্লাস হয়ে যায়, তাই আমি তোমাদের দুটো ক্লাসে করাচ্ছি। এই একটা প্রথম ক্লাস বিসর্গ সন্ধি নিয়ে এলাম আমি। তো 3 নম্বর ফর্মুলা দেখো, দেখো যেগুলো না জানলেই নয় সেগুলো জানতেই হবে। যেমন অ প্লাস বিসর্গ, অ প্লাস বিসর্গ প্লাস অ থাকলে 3 মিলে ওকার হয়ে যায়। দেখো অ আছে, তার সাথে যদি বিসর্গ থাকে আর তার সাথে যদি অ থাকে, এই 3টে মিলে কিন্তু হয়ে যাবে ও। যেমন দেখো ততোধিক, কি হচ্ছে? তত যুক্ত অধিক। কোথায় হচ্ছে বলো তো 3টে মিলছে? তত আছে তো, তয় ওকা আমরা কেন দিচ্ছি না? কেন দিচ্ছি না? এইটাই হচ্ছে তোমার তয় ওকা, ও এসে গেছে। কি করে এলো বলো তো? ত আর ত, হ্যাঁ, তাহলে ত অ আছে, তার সাথে যুক্ত হচ্ছে বিসর্গ, ঠিক আছে? এবার যুক্ত ব্যঞ্জনে, যুক্তর পরে যে ব্যঞ্জন বর্ণটা রয়েছে পরের পদে সেটা হলো অ। তাহলে আমরা 3টে পেলাম তো, অ প্লাস বিসর্গ প্লাস অ, তাহলে 3টে মিলে হয়ে যাচ্ছে ও। তাহলে বানানটা হবে তয়কা ধয়হাস্যই ক, ততোধিক, ও ততোধিক। তাহলে তত যুক্ত অধিক হলো ততোধিক। বোঝা গেছে? দেখো মনোমোহন, মনোমোহন হচ্ছে মনোযুক্ত মোহন, ওই একই হচ্ছে। মনোযুক্ত মোহন হচ্ছে মনোমোহন, ও ওকা হয়ে যাবে, হ্যাঁ, ওকা হয়ে যাবে। দেখো অহরহ, অহরহর ক্ষেত্রে কি? অহ, আমরা উচ্চারণটা কিন্তু করছি, দেখো এক্ষেত্রে কিন্তু উচ্চারণটা আমরা কিন্তু অহরহ করছি না, অহরহ না, অহরহ বলি আমরা, কথাটা কিন্তু অহরহ, কিন্তু বানান কিন্তু আমরা অহয়কা করি না। উচ্চারণ আমাদের যেটা বেরোবে সেটাই কিন্তু আসল। অনেক সময় উচ্চারণ আমরা যেটা করি সেটা বানান লিখে থাকি, অনেক সময়, কেন বেশিরভাগ সময় লিখি, কিন্তু অনেক সময় আমরা যেটা উচ্চারণ করি সেটা কিন্তু লিখি না। কিন্তু মানে দেখো যেমন ওটা উচ্চারণ করছি, ওকাটা কি দিয়েছি? দিইনি। এটা অনেক সময় আমাদের কিন্তু এটাই কিন্তু নিয়ম, গ্রামারের কিন্তু এইগুলোই নিয়ম, এগুলো জানতে হবে, তবে তোমাদের বানান শুদ্ধগুলো মনে থাকবে। বানান শুদ্ধি যেগুলো তোমাদের বানান শুদ্ধ অশুদ্ধ করতে দেওয়া হয়, সেইগুলো যখন আসে যে কোনো পরীক্ষার ক্ষেত্রে ভুল হবে না। অহ হচ্ছে অহ বিসর্গ প্লাস অহ সমান হচ্ছে অহরহ, ঠিক আছে? ওই একই ফর্মুলা। চলে আসছি 4 নম্বরে। দেখো দন্তে শয় তয়ে, দন্তে শয় থয়ে, দন্তে শয় পয়ে যদি থাকে, পরে যদি থাকে, সেক্ষেত্রে পরে মানে যখনই বলে পরে তখনই যুক্তর পরেই কিন্তু যে বর্ণটা মানে যে পদটা থাকছে সেখানের ক্ষেত্রে কিন্তু বলে, বুঝতে পেরেছো? তো বিসর্গ লোপ পেয়ে যায়। যেমন দেখো অন্তস্থ, হ্যাঁ, অন্তস্থ কি? অন্ত যুক্ত দন্তে শয় থয়। কেন দন্ত শয় থয়ের আগে যেহেতু বিসর্গ আছে, ওই যে বলে দিয়েছে ফর্মুলায়, যেহেতু দন্তে শয় থয়ে, দন্তে শয় পয়ে, দন্তে শয় তয়ে যদি থাকে, তাহলে কিন্তু বিসর্গটা লোপ পাবে। আগের বিসর্গ মানে আগের বর্ণের, আগের যে পদের যে মানে বর্ণটা আসছে, আগের যে পদের যে বিসর্গটা, যুক্ত বিসর্গটা, ওটা লোপ পেয়ে যাবে। যেমন অন্তস্থ হয়েছে। পরেরটা দেখো নিস্তব্ধ, নি যুক্ত স্তব্ধ, এখানে কি আছে? দন্তে শয় তয়ে আছে। প্রথমটাই কিন্তু আমাদের দেখতে হবে, মানে যুক্তর পরের যে পদটা, পরের পদের কিন্তু প্রথম বর্ণটাই আমাদের লক্ষ্য করতে হবে। আর যেমন নিযুক্ত স্তব্ধ, নিস্তব্ধ, বিসর্গ অমিট হয়ে গেছে, অর্থাৎ উঠে গেছে, উঠে গিয়ে হয়ে গেছে তোমার নিস্তব্ধ। এবার দেখো আমি একটা কথা তোমাদের বলি, আমরা যখনই সন্ধি করব, যে কোনো সন্ধি করি না কেন, কাজ কিন্তু আমাদের প্রথম বর্ণ, যুক্তর আগের বর্ণ আর যুক্তর পরের বর্ণে কাজ। যুক্তর আগের বর্ণের দ্বিতীয়, যুক্তর আগের পদ আর দ্বিতীয় পদের কাজ, ঠিক আছে? মানে যুক্তর আগের পদ আর পরের পদের কাজ, মানে প্রথম পদ আর দ্বিতীয় পদ বলা হয়ে থাকে। যুক্তর আগের পদটাকে বলা হয় প্রথম পদ, যুক্তর পরের পদটাকে বলা হয় দ্বিতীয় পদ। তাহলে ওই আগের পদ আর পরের পদকে নিয়ে আমাদের কাজ। এবার দেখো আগের পদে কিন্তু দ্বিতীয় বর্ণে কাজ থাকে, আর পরের পদে কিন্তু প্রথম বর্ণে কাজ থাকে। বুঝতে পেরেছো? ভালো করে বুঝতে পেরেছো? শোনো মন দিয়ে। প্রথম পদে কিন্তু দ্বিতীয় বর্ণে কাজ থাকে, যেমন হচ্ছে তোমার নি, নি যেটা থাকবে বিসর্গ, এই রকম দুটো যখন ধরো বর্ণ আছে, সেই দুটো বর্ণে দ্বিতীয় বর্ণটায় কাজ থাকবে। প্লাস স্তব্ধ, এক্ষেত্রে দুটো বর্ণ আছে, তো প্রথম বর্ণ,
প্রথম যে বর্ণটা সেই বর্ণটার ওপর আমাদের কাজ হয়ে থাকে, তৃতীয় পদে প্রথম বর্ণে কাজ হয়ে থাকে। এই আমাদের সন্ধির কিন্তু কাজ। স্বরবর্ণের ক্ষেত্রে বলো, ব্যঞ্জনের ক্ষেত্রে বলো, বিসর্গের ক্ষেত্রে বলো, সন্ধির ক্ষেত্রে এটাই হলো নিয়ম। তাহলে আমাদের এই নিয়ম অনুযায়ী যদি আমরা সন্ধি করে থাকি তাহলে আমাদের কোনো দিন কোনো সন্ধি কোনো সময়ে কোনো পরীক্ষাতে ভুল হওয়ার সম্ভাবনা খুব কম, বা ভুল হবেই না। আচ্ছা, এবার দেখো বিসর্গ সন্ধি হয়ে গেল আমাদের। আজকে আমি তোমাদের বিসর্গ সন্ধিটা পুরোটা আমি বোঝালাম, আর তোমরা আশা করছি বুঝতে পেরেছো। এরপরেও যদি তোমাদের কোথাও অসুবিধে থেকে থাকে তাহলে ক্লাসটা করার পর তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও কোথায় অসুবিধে হচ্ছে, আমাকে প্রশ্ন করো, আমি তোমাদের অবশ্যই উত্তর দেবো, রেসপন্স করো। আর একটা কথা, তোমরা সাবস্ক্রাইব করো, বেল আইকন দিয়ে রাখো, ক্লাসটার মানে নিয়মিত ক্লাস করতে থাকো, ক্লাস একটাও ভাগ যেন না যায়। আর লাইক করো, শেয়ার করো অবশ্যই। আর প্রত্যেকটা গ্রামার ক্লাস কেন, প্রত্যেকটা ক্লাস তোমরা অ্যাটেন্ড করো, তাহলে দেখবে তোমাদের সন্ধি থেকে শুরু করে সব কিছু তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে, ভুল একদমই হবে না, কোনো ভুলই একদম। এই নিয়ম মেনে যদি তোমরা ফর্মুলা ওয়াইজ যদি তোমরা সন্ধি করতে থাকো, প্রত্যেকটা সন্ধি, স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি, নিপাতনে সিদ্ধ সন্ধি, তাহলে কোনো দিন কোনো পরীক্ষাতেই কোনো ক্ষেত্রে ভুল হবে না। ঠিক আছে, এইটাই আমার বলার। ঠিক আছে স্টুডেন্টস, তোমরা ভালো করে পড়াশোনা করো, ক্লাস করো। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আজকে এই পর্যন্তই।